হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি, সেটা হচ্ছে সলিউশন। এই চ্যাপ্টারে বেশ ভালো ভালো প্রশ্ন আসে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং এইচএসএ তো আসে। এটা শুরু করার আগে সলিউশনটা কি এটা বলবো। সলিউশন হচ্ছে একটা দ্রাবক এবং দ্রাব এর সমসত্ব একটা মিশ্রণ, তাকে আমরা বলবো সলিউশন। যেমন আমরা যদি জলে যদি চিনি মেশাই তাহলে কি তৈরি হবে? জলে চিনি মেশালে একটা দ্রবণ তৈরি হবে। বা জলে যদি আমরা লবণ মেশাই, লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে একটা দ্রবণ পাওয়া যাবে। এক্ষেত্রে এরকম একটা দ্রবণ পাওয়া যাবে। এই দ্রবণে যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দ্রবণের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে জল, তার মধ্যে কিছুটা পরিমাণ বাইরে থেকে হয় সোডিয়াম ক্লোরাইড লবণ অথবা চিনি, যেটাকে আমরা বলি সুক্রোজ, সেটা অ্যাড করা হয়েছে। তার ফলে একটা দ্রবণ তৈরি হয়েছে। এই দ্রবণটা সমসত্ব হবে। অর্থাৎ সমসত্ব মানে কি? সমসত্ব মানে হচ্ছে সব জায়গায় ঘনত্বটা সেম, অর্থাৎ উপরে বা নিচে সব জায়গায় সমান ঘনত্ব সম্পন্ন হবে। এরকম একটা হোমোজিনিয়াস মিশ্রণকে আমরা বলবো দ্রবণ। দ্রবণ দুটো জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে সলভেন্ট, যেটাকে আমরা বলি দ্রাবক, যেটা পরিমাণে বেশি থাকে, আর একটা হচ্ছে সলিউট, যেটাকে আমরা বলি দ্রাব, যেটা পরিমাণে কম থাকে। তাহলে জলের মধ্যে যদি চিনি মেশাই তাহলে জলটা পরিমাণে বেশি, চিনিটা পরিমাণে কম, তাহলে চিনিটা হচ্ছে দ্রাব আর জলটা হচ্ছে দ্রাবক। আবার জলে যদি লবণ মেশাই তাহলে লবণটা পরিমাণে কম, তাহলে লবণটাকে বলবো সলিউট আর জলটাকে বলবো হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। এবার এইরকম করে আমরা বিভিন্ন টাইপের দ্রবণ তৈরি করতে পারি। আমি এখানে তিনটে জিনিস লিখেছি, একটা SLG, আবার এখানে SLG। এটা কি? S মানে হচ্ছে সলভেন্ট তিন রকমের হতে পারে, আমরা জানি সলভেন্টের তিন রকম দশা থাকতে পারে। একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাস। সলিড যেটা, সেটাও তিন রকম হতে পারে, একটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাস। সলভেন্ট আমি যদি সলিড, অর্থাৎ সলিড যদি হয় সলভেন্ট, অর্থাৎ দ্রাবকটা যদি সলিড হয় তাহলে তার মধ্যে আমি সলিড যোগ করতে পারি, সলিড অথবা লিকুইড অথবা গ্যাস যোগ করতে পারি। কিরকম? যদি কঠিনে কঠিন, এরকম একটা দ্রবণ তৈরি করা যেতে পারে। কঠিনে কঠিন মানে কঠিন পদার্থের মধ্যে কঠিনে কঠিন মানে হচ্ছে ধরা যাক এই যে যত সমস্ত ধাতু সংকরগুলো আছে, দ্যাট মিন্স ধরা যাক আমি একটা পিতল নিব। পিতলটা একটা ধাতু সংকর, যার মধ্যে 60% তামা এবং 40% দস্তা থাকে। তাহলে এর মধ্যে 60% হচ্ছে, যেমন উদাহরণ হচ্ছে পিতল। পিতলের মধ্যে কি কি থাকছে? 60% হচ্ছে কপার আর 40% হচ্ছে জিঙ্ক। তাহলে এই দুটো মিশ্রণ দিয়ে আমরা যদি পিতল তৈরি করি তাহলে এর মধ্যে পরিমাণটা বেশি কোনটা? পরিমাণটা বেশি হচ্ছে কপার বা তামা, আর জিঙ্কের পরিমাণটা কিন্তু তুলনায় কম, এর তুলনায়। তাহলে এটাকে আমরা বলবো, জিঙ্কটাকে আমরা বলবো সলিউট আর কপারটাকে আমরা বলবো সলভেন্ট, রাইট? এটা আমরা কঠিন চ্যাপ্টারে একটু দেখেছি। এখন তাহলে এইটা হচ্ছে কঠিনে কঠিন। তার মানে কঠিনে কঠিন বলতে প্রথম কঠিনটা এটা হচ্ছে দ্রাবক, আর পরের কঠিনটা কিন্তু দ্রাব। তাহলে কঠিনে কঠিন হতে পারে কঠিনে তরল, কঠিনের মধ্যে তরল, আবার কঠিনের মধ্যে গ্যাস, এরকম হতে পারে। আবার তরল দ্রাবকের মধ্যে কঠিন, তরল দ্রাবকের মধ্যে তরল, তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় পদার্থ। আবার গ্যাসীয় দ্রাবকের মধ্যে কঠিন, গ্যাসীয় দ্রাবকের মধ্যে তরল, গ্যাসীয় দ্রাবকের মধ্যে গ্যাসীয় পদার্থ মিশে বিভিন্ন টাইপের দ্রবণ উৎপন্ন হতে পারে। টোটাল আমাদের 8 রকমের দ্রবণ পাওয়া যায়। 8 রকমের: কঠিনে কঠিন, কঠিনে তরল, কঠিনে গ্যাসীয় পদার্থ, তরলে কঠিন, তরলের মধ্যে তরল, তরলের মধ্যে গ্যাসীয়, গ্যাসে কঠিন, গ্যাসের মধ্যে কঠিন পদার্থ। এই জিনিসটাই শুধু পাওয়া যায় না, গ্যাসের মধ্যে কঠিন পদার্থ এই জিনিসটা পাওয়া যায় না। গ্যাসে কঠিন হলে তখন সেটাকে আমরা বলি
তখন সেটা কিন্তু একটা কলয়েড ফর্মেশন হয়। গ্যাসের মধ্যে তরল, গ্যাসের মধ্যে গ্যাসীয় পদার্থ, এরকম সব টাইপের আমরা দ্রবণ পেতে পারি, এক্সেপ্ট গ্যাসের মধ্যে কঠিন পদার্থ, এরকম দ্রবণটাই শুধু পাওয়া যায় না। ওকে, এবারে আমরা আসি, এই যে দ্রবণগুলো আছে, দ্রবণগুলো বিভিন্ন টাইপের, উদাহরণগুলো একটু পড়বে। যেমন কঠিনের যে দ্রবণ সেটা হচ্ছে ধাতু সংকর, কঠিনে তরলের মধ্যে দ্রবণ, বা তরলে কঠিনের দ্রবণ, তরলের দ্রবণ, এরকম বিভিন্ন উদাহরণগুলো বাড়িতে একটু বই দেখে একটু ভালো করে দেখে নেবেন। এবার আমরা আসবো যে দ্রবণের শক্তি বা মাত্রা, যেটাকে আমরা বলি স্ট্রেংথ। খুব ভালো করে এটা বুঝবে, দ্রবণের শক্তি বা মাত্রাটা কি। শক্তি বা মাত্রা হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটা পরিমাণ দ্রাব মিশ্রিত অবস্থায় আছে সেটাকে আমরা বলবো ওই দ্রবণের শক্তি বা মাত্রা। তাহলে ধরা যাক, এইভাবে আমরা প্রকাশ করতে পারি যে 1 লিটার দ্রবণে যদি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে, তাহলে এই দ্রবণের মাত্রা তাহলে 1 লিটারে 10 গ্রাম। আবার এরকম করে আমরা 100 ml দ্রবণের মধ্যে যদি 5 গ্রাম চিনি থাকে, তাহলে সেটাও কিন্তু একটা দ্রবণের মাত্রা নির্ণয় করার পদ্ধতি। এবার তাহলে মাত্রাটা কি? মাত্রাটা সাধারণত আমরা কার ক্ষেত্রে বিশেষভাবে অ্যাপ্লাই করব? যদি তরল দ্রাবক হয় এবং তার মধ্যে যদি কঠিন দ্রাব থাকে, এদের ক্ষেত্রে আমরা টোটাল 8 রকম ভাবে মাত্রা নির্ণয় করতে পারি। কি কি? নাম্বার 1, একটা হচ্ছে শতকরা মাত্রা। 2 নম্বর নরমাল মাত্রা, নরমাল। 3 নম্বর মোলার মাত্রা। 4 নম্বর মোলাল মাত্রা। 5 নম্বর মোল ভগ্নাংশ। 6 নম্বর ফরমাল। 7 নম্বর ppm একক, একটা আছে ppm একক। ঠিক আছে, এইরকম করে আমরা বিভিন্ন টাইপের মাত্রা নির্ণয় করতে পারি। ফার্স্ট হচ্ছে শতকরা মাত্রাটা কি? শতকরা মানে তো বোঝাই যাচ্ছে যে শতকরা মাত্রা হচ্ছে 100 মধ্যে কত। তার মানে আমরা যদি ধরে নিই যে এই শতকরা মাত্রাটা হচ্ছে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব থাকে, এটাকে আমরা এক ধরনের মাত্রা বলি। এরকম মাত্রাগুলোকে, শতকরা মাত্রাকে আমরা কি কিভাবে প্রকাশ করতে পারি? একটা হচ্ছে ভলিউম পার ওয়েট হতে পারে, ভলিউম পার ওয়েট। আবার কি হতে পারে? ওয়েট পার ওয়েট হতে পারে, ওয়েট পার ওয়েট। আবার হতে পারে ভলিউম পার ভলিউম। কিরকম? ধরা যায় একটা দ্রবণ আমি তৈরি করেছি, যেমন এইখানে একটা দ্রবণ তৈরি করা হয়েছে, ধরো 100 ml দ্রবণে 10 গ্রাম NaCl, এটা দিয়ে একটা দ্রবণ তৈরি করেছি। তাহলে 100 ml দ্রবণে যদি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে, তাহলে সেই দ্রবণটা এই কোন ক্যাটাগরিতে পড়বে? না, এটা পড়বে হচ্ছে ওয়েট পার ভলিউম, এই ক্যাটাগরিতে পড়বে। তার মানে ওয়েট পার ভলিউম, এই ক্যাটাগরিতে আমরা এটাকে ফেলব, ওয়েট পার ভলিউম। কেন? টোটাল দ্রবণের আয়তন হচ্ছে কত? 100 ml। তাহলে এটা হচ্ছে আয়তনে প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আমি কতটা পরিমাণ দিয়েছি? তার মধ্যে 10 গ্রাম দিয়েছি। তাহলে এইটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে, এটা হচ্ছে দ্রবণ, আর এটা হচ্ছে দ্রাব বা সলিউট। ঠিক আছে, এবার কতটা সলিউশন? না 100 ml। তার মধ্যে কতটা দ্রাব যোগ করেছি? না 10 গ্রাম। এটাকে আমরা বলবো, এই ঘটনাটাকে আমরা বলবো ওয়েট পার ভলিউম। ওকে, ধরা যাক আমি যদি এটা না নিয়ে যে 100 গ্রাম দ্রবণের মধ্যে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে কি হবে?
যে 100 গ্রাম দ্রবণের মধ্যে যদি 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে তখন সেটা দেখো দ্রবণটাও আমি ওয়েট হিসাবে প্রকাশ করছি, দ্রাবটাকেও আমরা ওয়েট হিসাবে প্রকাশ করছি। তাহলে দুটোই যদি ওয়েট হয় তখন এটাকে আমরা কি বলবো? ওয়েট পার ওয়েট। ওকে, তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে শতকরাটা কিছুই না, শতকরাটা হচ্ছে যে 100 এর মধ্যে কতটা সেটাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ভলিউম পার ওয়েট, আরেকটা হচ্ছে ওয়েট পার ওয়েট, আরেকটা হচ্ছে ভলিউম পার ভলিউম, আরেকটা হচ্ছে ওয়েট পার ভলিউম। বিভিন্ন ভাবে প্রকাশ করা যেতে পারে। ধরা যাক আমি যদি 100 ml জলের মধ্যে বা 100 ml দ্রবণে, জলীয় দ্রবণে যদি 10 ml যদি আমরা ইথাইল অ্যালকোহল যোগ করি তাহলে 100 ml দ্রবণে 10 ml C2H5OH এটা দেওয়া আছে, তখন সেটাকে কি বলবো? তখন সেটা হচ্ছে ওয়েট ভলিউম পার ভলিউম 10% ভলিউম পার ভলিউম। কেন না 100 ml দ্রবণের মধ্যে 10 ml আছে, এটাও ml এটাও ml, এটাও আয়তন এটাও আয়তন, এই জন্য এটাকে আমরা বলছি আয়তন। এরকম করে আমরা বিভিন্ন টাইপের শতকরা মাত্রা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? নেক্সট আসবো আমরা নরমাল মাত্রা। খুব ইম্পর্টেন্ট জিনিস নরমাল মাত্রা। ক্লাস 11 এ ছিল, আগে ক্লাসে তোমরা পড়েছো যে নরমাল মাত্রা কাকে বলা হয়। নরমাল মাত্রা হচ্ছে 1 লিটার বা 1000 ml এতটা দ্রবণের মধ্যে যদি যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে। এবার 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব, 1 লিটার কিন্তু দ্রবণ, মনে রাখবে ভালো করে, এটা 1 লিটার দ্রবণ। তাহলে 1 লিটার টোটাল দ্রবণটা হবে 1 লিটার, তার মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে সেটাকে আমরা বলবো ওই দ্রাবের নরমাল। কি রকম? ধরা যায় সালফিউরিক অ্যাসিডের আমি একটা দ্রবণ তৈরি করব, H2SO4। সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব হচ্ছে মলিকুলার ওয়েট কত? 98। এবার এর তুল্যাঙ্ক ভার কত? তুল্যাঙ্ক ভার হচ্ছে, যেহেতু সালফিউরিক অ্যাসিডকে বিয়োজিত করলে এর মধ্যে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়, তাহলে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হলো হয়ে গিয়ে 2H+ আর হচ্ছে SO4 ডাবল মাইনাস পাবো। তাহলে এই ক্ষেত্রে ক্যাটায়নের সংখ্যা কতগুলো? দুটো। তাহলে বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো? দুটো। সুতরাং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ইকুয়াল টু 49। তাহলে আমি যদি 1000 ml দ্রবণে 49 গ্রাম H2SO4 রাখি, তাহলে সেই দ্রবণের মাত্রা হবে অ্যাকচুয়ালি কত? 1 নরমাল। ওকে, তাহলে 1 নরমাল কাকে বলা হয়? তাহলে যত গ্রাম তুল্যাঙ্ক রাখবো, কারণ আমি জানি 49 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক হলো? আমি যদি 49 বার নিই তাহলে 49 ডিভাইডেড বাই 49 ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক। 1 গ্রাম তুল্যাঙ্ক বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার এই 1 গ্রাম ইকুইভ্যালেন্টটা কতটা? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত? 49। তাহলে আমি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিলাম, এর মধ্যে বাকিটা জল দিয়ে পূরণ করে দিলাম আমি 1000 ml করে দিলাম, তাহলে সেই দ্রবণটা হচ্ছে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড। ধরা যাক এটা হচ্ছে একটা গোলতল ফ্লাস্ক, এর মধ্যে এর গলার মধ্যে দাগ কাটা থাকবে এরকম করে, এখানে লেখা আছে 1 লিটার 1000 ml। এইবার এই পর্যন্ত তুললে তার মানে হচ্ছে সেটা 1 লিটার হবে। এবার আমি খানিকটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়েছি এর মধ্যে, বাকিটা জল দিয়ে পূরণ করছি, বাকিটা জল দিয়ে পূরণ করে দিলাম, এই পর্যন্ত করে দিলাম কি দিয়ে? বাকিটা জল দিয়ে পূরণ করে দিলাম আমি, তার ফলে টোটাল দ্রবণটা হয়ে গেল আমার 1 লিটার। সেই 1 লিটার দ্রবণের মধ্যে কতটা সালফিউরিক অ্যাসিড থাকলো? এখানে 49 গ্রাম নিয়েছি, তার মধ্যে 1 লিটার টোটাল দ্রবণটা রেখেছি, তাহলে সেই দ্রবণের মাত্রা হবে 1 নরমাল। ওকে, এবার ধরা যাক আমি যদি x গ্রাম সালফিউরিক অ্যাসিড নিই, তাহলে x গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি আমরা 1 লিটার দ্রবণের মধ্যে রাখি, তাহলে সেই দ্রবণের মাত্রা কত হবে? x/49 নরমাল। তাহলে x গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকলে সেই দ্রবণের মাত্রাটাকে
কি দিয়ে প্রকাশ করব নরমালিটিতে জাস্ট x গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রথমে দেখে নিতে হবে যে x গ্রাম সালফিউরিক অ্যাসিড 1000 ml এর মধ্যে আছে কিনা। তাহলে 1000 ml এর মধ্যে যদি x গ্রাম থাকে তাহলে x গ্রাম কে আমরা 49 দিয়ে ডিভাইড করে দেব, করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নরমাল মাত্রা পাওয়া যাবে। ওকে, ধরা যাক সবসময় এরকম নাও থাকতে পারে। কি রকম? ধরা যাক বলা আছে 250 ml 0.1 নরমাল সোডিয়াম কার্বনেট Na2CO3 একটা দ্রবণ প্রস্তুত করতে হবে। ওকে, দ্রবণ প্রস্তুত করো। ওকে, তাহলে দেখো ভালো করে, এখানে সোডিয়াম কার্বনেটটাকে দ্রাব হিসেবে নেওয়া হয়েছে। তাহলে সোডিয়াম কার্বনেটটা দ্রাব হিসেবে নেওয়া হয়েছে, এখানে কি ধরনের মাত্রা তৈরি করব আমরা? নরমাল মাত্রার দ্রবণ তৈরি করব। তাহলে প্রথমে সোডিয়াম কার্বনেটের Na2CO3 এর মলিকিউলার ওয়েট কত, আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব হিসাব করে দেখবে 106, 106। সোডিয়াম কার্বনেটটা কিন্তু একটা সল্ট, সোডিয়াম কার্বনেট একটা সল্ট। তাহলে সোডিয়াম কার্বনেটের বিয়োজিত করলে Na2CO3 বিয়োজিত করলে 2Na প্লাস CO3 ডাবল মাইনাস। তাহলে লবণের তুল্যাঙ্ক হার নির্ণয় করার জন্য আমরা কি করি? লবণের আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের যোজন। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট হবে হচ্ছে ইকিউ মানে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কত হবে? মলিকুলার ওয়েট Mw ডিভাইডেড বাই কত? এবারে ক্যাটায়নের সংখ্যা কতগুলো? 2 ইনটু ক্যাটায়নের যোজ্যতা কত এক একটা? 1 ইকুয়াল টু 106 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 53। यस, তাহলে আমাকে অ্যাকচুয়ালি 53 হচ্ছে সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার আমরা সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে গেছি। এবার আমরা কি বের করব? 0.1 নরমাল সলিউশন বের করব। 0.1 নরমাল সলিউশন মানে কি? এবার যদি 1 নরমাল সলিউশন হয় তাহলে আমার 53 গ্রাম Na2CO3 প্রয়োজন। এখন আমার তো 1 নরমাল সলিউশন না, আমার হচ্ছে 0.1 নরমাল সলিউশন। তার মানে এই 0.1 নরমালটা 1 নরমালের 10 ভাগের 1 ভাগ, এটাকে আমরা বলি দেশি নরমাল। এটাকে আমরা বলি দেশি নরমাল। তার মানে 0.1 নরমাল যদি হয় তার মানে এটা 10 দিয়ে ভাগ করে দিলাম আমি, এটাকেও আমার 10 দিয়ে ভাগ করতে হবে। 53/10 এত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে। ওকে, তার মানে আমার একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। আমার এইখানে যত আসবে এই 1 নরমালের থেকে এই জায়গায় 0.1 নরমাল নিয়ে এলাম আমি। তাহলে এই জায়গায় কিন্তু আমার এটা থেকে এটা যেমন 0.1 করার জন্য 1 কে 10 দিয়ে ডিভাইড করতে হবে, এইখানেও কিন্তু আমাকে ডিভাইড করতে হবে 10 দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম? 10 দিয়ে ডিভাইড করার পর 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এবার 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি আমি 250 ml দ্রবণের মধ্যে রাখি তাহলে কিন্তু চলবে না। কেন? কারণটা হচ্ছে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেটটা আমরা 1000 ml দ্রবণের মধ্যে যদি রাখি, 1000 ml দ্রবণের মধ্যে, তবে কিন্তু সেই দ্রবণের মাত্রা হবে 0.1 নরমাল। কিন্তু আমার এখানে তৈরি করতে কত বলেছে? 250 ml। তাহলে 250 ml যদি দ্রবণ তৈরি করতে হয় তাহলে খুব সহজভাবে 1000 ml দ্রবণে আমি যদি 0.1 নরমাল আনতে চাই তাহলে আমার দ্রাবের পরিমাণ কত প্রয়োজন? দ্রাবের পরিমাণ প্রয়োজন হচ্ছে 5.3 গ্রাম, রাইট? এখন যদি আমরা এই ক্ষেত্রে 250 ml নিতে চাই, 250 ml এর ক্ষেত্রে আমার কত 0.1 নরমাল থাকবে? এই ক্ষেত্রে কত প্রয়োজন দেখো, এটা 4 মানে 4 দিয়ে ডিভাইড করলে এটা চলে আসবে। তাহলে এখানেও আমাকে 5.3 কে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে এখানে আমাকে 4 দিয়ে ডিভাইড করে এইটা বের করতে হবে। ওকে, ইকুয়াল টু দাঁড়াবে 1.325 গ্রাম। তাহলে 1.325 গ্রাম যদি আমরা 250 ml দ্রবণের মধ্যে রাখি তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের মাত্রা হবে কত? সেই দ্রবণের মাত্রা হবে হচ্ছে 0.1 নরমাল। ক্লিয়ার? কিছু এইখানে দ্রাব আছে যে দ্রাবগুলোতে কেলাস জলটাকে অবশ্যই কাউন্ট করা উচিত। যেমন অক্সালিক অ্যাসিড COOH টুয়াইস, 2 অণু জল। এই ক্ষেত্রে এই যে 2 অণু জলটা আছে আমরা কিন্তু
এই মলিকুলার ওয়েট, এই মলিকুলার ওয়েটটা যখন আমরা ক্যালকুলেশন করব, সেই মলিকুলার ওয়েট ক্যালকুলেশন করার সময় শুধু এইটুকু না, তার সঙ্গে সঙ্গে এটাকেও যোগ করব। দ্যাট মিন্স, অর্থাৎ আমি যদি এর মলিকুলার ওয়েট বের করতে চাই তাহলে কি করতে হবে, এর ওজনটা কত প্লাস এটা টোটাল করলে দাঁড়াবে এর মলিকুলার ওয়েট ইকুয়াল টু হচ্ছে 126। ওকে, তাহলে ঠিক একই রকম ভাবে এরকম যে গ্রাফগুলোর মধ্যে এরকম কেলাস জল থাকবে, সেই গ্রাফগুলোর ক্ষেত্রে কিন্তু কেলাস জলগুলো মলিকুলার ওয়েট বের করার সময় সেই জায়গায় কেলাস জলটা কিন্তু আমরা ইনক্লুড করব। ওকে, নেক্সট আসবো আমরা মোলার। মোলারটা কি? মোলারটা হচ্ছে একই রকম 1000 ml বা 1 লিটার। ঠিক আছে, এই টোটাল দ্রবণটা হবে 1000 ml দ্রবণ, তার মধ্যে দ্রবণে 1000 ml দ্রবণের মধ্যে যত গ্রাম মোল দ্রাব, যত গ্রাম মোল দ্রাব দ্রবীভূত থাকবে সেটাকে আমরা বলবো সেই দ্রবণের মোলার মাত্রা। ওকে, এটাকে আমরা ক্যাপিটাল এম ফার্স্ট ব্র্যাকেট এটা দিয়ে প্রকাশ করি। ওকে, এবার কি রকম ব্যাপারটা দেখা যায়, ধরা যায় আমি যদি H2SO4 নিই, সালফিউরিক অ্যাসিড, এর আমি যদি 1 মোলার দ্রবণ তৈরি করতে চাই, তার মানে হচ্ছে আমাকে 1000 ml দ্রবণে, দ্রবণটা হবে টোটাল 1000 ml, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকবে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড তোমাকে দিতে হবে, দিলে সেই দ্রবণের মাত্রা হবে 1 মোলার। এখন 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে গ্রামে কত? 1 মোল সালফিউরিক অ্যাসিড গ্রামে হচ্ছে 98 গ্রাম H2SO4। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড তুমি একটা গোলকল ফ্লাস্কের মধ্যে দিলে, দিয়ে বাকিটা জল দিয়ে পূরণ করে যদি আমরা 1 লিটার বানিয়ে দিই, সেই দ্রবণের যে মাত্রাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 মোলার। রাইট? এখন ঠিক একই রকম ভাবে এটা পাওয়া যাবে 1 মোল। এবার আমি যদি 0.01 মোলার, যেটাকে আমরা সেন্টিমোলার বলি, এটা যদি তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, 1000 ml দ্রবণের মধ্যে, তাহলে এক নরমাল 1 মোলার বানানোর জন্য কত দিচ্ছি, 98। তাহলে 0.01 মোলার বানানোর জন্য কত দেব, 98 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়ে দেব। দিলে যে দ্রবণটা তৈরি হবে 1000 ml দ্রবণের মধ্যে 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিলে যে দ্রবণটা পাওয়া যাবে, সেই দ্রবণটাকে আমরা বলবো 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এইভাবে বিভিন্ন টাইপের দ্রবণ এখানে প্রস্তুত করা সম্ভব। এখানেও একটা কথা মনে রাখতে হবে যে এখানেও কিন্তু যদি সেই দ্রাবের মধ্যে কেলাস জল থাকে তাহলে সেই কেলাস জলটাকে আমরা অবশ্যই অ্যাড করব। নেক্সট হচ্ছে মোলার। এবার মোলারটা একটু এর থেকে একটু আলাদা। মোলারটা কি রকম, 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম মোল বা যত মোল দ্রাব আছে সেটাকে আমরা বলবো মোলার। স্মল এম দিয়ে এটাকে আমরা ডেসিগনেট করি। তাহলে প্রথমে হচ্ছে 1000 গ্রাম দ্রাবক, এটা একটু ডিফারেন্ট ওয়েতে, ব্যাপারটা হচ্ছে একটু আলাদা। কিরকম, প্রথমে তোমাকে 1000 গ্রাম দ্রাবকটাকে এর মধ্যে প্যাক করতে হবে, এর মধ্যে রাখতে হবে। একটা গোলকল ফ্লাস্ক নিয়ে ওর মধ্যে মনে করো আমি 1000 গ্রাম আমি ওয়াটার অ্যাড করলাম, 1000 গ্রাম ওয়াটার অ্যাড করলাম। দেওয়ার পর এর মধ্যে 1000 গ্রাম ওয়াটার অ্যাড করার পর কিন্তু এটা ডিপেন্ড করবে এটা 1000 ml হবে কিনা। এটা কিন্তু এর ঘনত্বের উপর ডিপেন্ড করবে। এখন যদি জল নেওয়া হয় তাহলে মোটামুটি 1000 ml আর 1000 গ্রাম এই দুটো প্রায় একই। কিন্তু এটা না নিয়ে, জল না নিয়ে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড নিই বা যেগুলো সাধারণত হালকা তরল সেগুলোকে যদি নিই বা ইথাইল অ্যালকোহল নিই, তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা আয়তনটা বেড়ে যাবে। তার ফলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 লিটারটা সেটা কিন্তু এক্সিড করতে পারে বা কমেও যেতে পারে। এবার 1000 গ্রাম দ্রাবকটাকে আমার মেজার করে নিতে হবে, নিয়ে তার মধ্যে আমি যত মোল
দ্রাব যোগ করব সেটাকে আমরা বলবো ওই দ্রবণের মোলাল মাত্রা। তাহলে যদি 1000 টোটাল দ্রবণের আয়তন সেটা কিন্তু 1000 ml এর থেকে বেশি হতে পারে, আবার টোটাল দ্রবণের আয়তন 1000 ml এর থেকে সেটা কমও হতে পারে। এখন সেটা ডিপেন্ড করছে যে 1000 ml দ্রাবক সেটার ওজন 1000 ml দ্রাবকের ওজন 1000 গ্রাম, তার বেশি তার কম, এই তিনটের উপর ডিপেন্ড করছে। বেশি কম না সমান এর উপরে কিন্তু ডিপেন্ড করবে। ওকে, তাহলে এটা কিন্তু বোঝা খুব মুশকিল আমাদের যে দ্রবণের আয়তন কত হবে, 1000 হবে, 1000 ml হবে, না 1000 ml এর কম হবে, না 1000 ml এর বেশি হবে। এটা ডিপেন্ড করবে টোটালি সেই যে দ্রাবক আছে সেই দ্রাবকটার আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের উপরে এটা ডিপেন্ড করবে। তাহলে ফার্স্ট অফ অল তাহলে 1000 গ্রাম দ্রাবক নিতে হবে, নিয়ে এর মধ্যে যত মোল দ্রাব দ্রবীভূত করব, 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকবে সেইটাকে আমরা বলবো সেই দ্রাবের মোলাল গাঢ়ত্ব। মোলাল টার্মটা মনে রাখবে, দিস ইজ মোলাল। ওকে, এবার ঠিক একই রকম ভাবে মোল ভগ্নাংশ এটা একটা আছে। মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশটা হচ্ছে, মনে করো আমরা যে দ্রবণ তৈরি করি সেই দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। ধরা যাক N1 মোল দ্রাবকে N2 মোল দ্রাব আছে, দিয়ে একটা দ্রবণ তৈরি করেছি। ক্লিয়ার? N1 মোল দ্রাবকের মধ্যে N2 মোল দ্রাব আছে। এবার যদি মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাই তাহলে কি হবে? মোল ভগ্নাংশ হচ্ছে, ধরা যাক আমি যদি দ্রাবের মোল ভগ্নাংশ বা দ্রাবকের মোল ভগ্নাংশ, আমি যদি দ্রাবের মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাই, দ্রাবের মোল ভগ্নাংশ, তাহলে কি আসবে? দ্রাবের মোল ভগ্নাংশ ইকুয়াল টু দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। ওকে, দ্রাবের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা কত? দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N2, তাহলে N2 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল N1 প্লাস N2। তাহলে এই ক্ষেত্রে দ্রাবের মোল ভগ্নাংশকে আমরা প্রকাশ করব x2 দিয়ে, ইকুয়াল টু হচ্ছে N2 বাই N1 প্লাস N2। এবার যদি আমরা দ্রাবক বের করি, দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে? এটা হচ্ছে x1 ইকুয়াল টু N1 বাই N1 প্লাস N2। তাহলে এই ক্ষেত্রে কার মোল ভগ্নাংশ নির্ণয় করব সেটা তার উপরে ওই উপরে বসবে হয় দ্রাব অথবা দ্রাবক। যদি দ্রাব বসে তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ, যদি দ্রাবক বসে তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ, এইভাবে নির্ণয় করা হবে। এই ক্ষেত্রে মনে রাখবে যে x1 plus x2 that is x1 plus x2 কি বললাম এখন? x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, ইকুয়াল টু কত? x1 plus x2 into 1। এবার একটা মোল ভগ্নাংশ যদি আমরা জানি, that is say x1 জানি, তাহলে x2 equal to 1 minus x1। এইভাবে আমরা এটা কিন্তু নির্ণয় করি। ওকে, নেক্সট হচ্ছে ফর্মাল দ্রবণ কাকে বলা হয়? ফর্মাল দ্রবণ হচ্ছে যে দ্রাবগুলো আমরা ইউজ করি সেই দ্রাবগুলো সাধারণত যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, দ্রাবগুলো যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে সেই দ্রাবগুলো কিন্তু পুরোটাই আয়নিত অবস্থায় থাকে। এবার আয়ন যদি হয়, দ্রাবগুলো যদি সব আয়নিত অবস্থায় থাকে তাহলে কিন্তু তাদের কোনো অণুর অস্তিত্ব পাওয়া যায় না। এবার অণু যদি না থাকে তাহলে তার আণবিক গুরুত্ব নির্ণয় করা যাবে না। অণুর অস্তিত্ব থাকলে তবেই আণবিক গুরুত্ব নির্ণয় করা সম্ভব। তাহলে অণুই যদি না থাকে তাহলে আণবিক গুরুত্বের কোনো প্রশ্ন নেই। তাহলে আণবিক গুরুত্ব যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর শক্তি মাত্রা কিভাবে শক্তি বা মাত্রা কিভাবে নির্ণয় করব, তখন যেটা টার্মটা ইউজ করা হয় তার নাম হচ্ছে ফর্মাল দ্রবণ। ওকে, ফর্মাল দ্রবণ মানে ধরা যায় একই রকম মোলার আর হচ্ছে ফর্মাল একই, শুধু পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে 1 লিটার দ্রবণের মধ্যে যেমন যত গ্রাম মোল বা যত গ্রাম অণু ছিল, এটা বলবো হচ্ছে যত গ্রাম সংকেত দ্রবীভূত ছিল। ধরা যাক আমি যদি সোডিয়াম ক্লোরাইড নিই, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা আয়নিত অবস্থায় থাকে, তখন
এর আণবিক গুরুত্ব কিন্তু বলা ঠিক নয়, আণবিক গুরুত্ব না বলে এটা আমরা কি বলি, এটা আমরা বলি সংকেত ওজন। এই সংকেত ওজনে যেহেতু নির্ণয় করা হয় বা ফর্মুলা ওয়েট যেহেতু পাওয়া যায়, ফর্মুলা ওয়েট যেহেতু আমরা নির্ণয় করি, সেই ফর্মুলা ওয়েট থেকে এসছে ফরমাল দ্রবণ। ক্লিয়ার? তাহলে ফর্মুলা ওয়েট থেকে আমরা যে ফরমাল দ্রবণটা পাই সেটা আসলে মোলার দ্রবণের মতোই একইটাই, শুধু বলতে হবে এটা হচ্ছে ফরমাল দ্রবণ। ওকে, তার মানে ফরমাল দ্রবণটা কি, 1 লিটার দ্রবণে যত গ্রাম সংখ্যে দ্রবীভূত থাকবে সেটাকে আমরা বলবো ওই দ্রবণের ফরমাল মাত্রা। এটাকে ক্যাপিটাল এফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে ppm। ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন। এই জায়গায় আরো একটা টার্ম আমি বলবো, তাকে বলা হয় ppb, পার্টস পার বিলিয়ন। এবার পার্টস পার মিলিয়নটা কখন ব্যবহার করা হয়? সাধারণত ক্লাস 11 এ একটা ছিল জলের ক্ষরতা মাত্রা নির্ণয় করা। ক্ষরতার মাত্রা, ক্ষর জল যেগুলো, তার মধ্যে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, কার্বনেট, বাইকার্বনেট, সালফেট ইত্যাদি, ক্লোরাইড ইত্যাদি দ্রবীভূত অবস্থায় থাকে। এই লবণগুলো দ্রবীভূত থাকার জন্য এদের কিন্তু ক্ষরজল বলা হয়। এই ক্ষরতা উৎপন্নকারী যে পদার্থ, তাদের পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতি, সেটাই কিন্তু ppm এককে নির্ণয় করা হয়। এখন একটু মনে রাখতে হবে এই ppm এককটা কখন নির্ণয় করা হয়। সাধারণত যদি দ্রাবের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়, কিন্তু পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এর সাহায্যে এটা নির্ণয় করাটা একটা বিগ অ্যামাউন্ট দাঁড়াবে। এটা কি? এটা হচ্ছে ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন। 10 লক্ষ ভাগের মধ্যে কতটা দ্রাব আছে বা কত গ্রাম দ্রাব আছে, 10 লক্ষ ভাগের মধ্যে কত গ্রাম দ্রাব আছে, দ্যাট ইজ সেটাকে আমরা বলবো পার্টস পার মিলিয়ন বা পার্টস পার বিলিয়ন। 10 লক্ষ ভাগের মধ্যে, এটা হচ্ছে 10 লক্ষ ভাগের মধ্যে কত আছে, আর হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ভাগে, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে কত, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 এর মধ্যে। এটাকে আমরা বলবো মিলিয়ন, এটাকে আমরা বলবো বিলিয়ন। ওকে, কিরকম ধরা যায়, কিরকম এত সিসি বা এত গ্রাম দ্রবণে যদি মনে করো 10 টু দি পাওয়ার -6 মিলিগ্রাম, এত গ্রাম একটা দ্রাব যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে ppm বা ppb কতটা আসবে? তাহলে 10 টু দি পাওয়ার, এখানে 10 টু দি পাওয়ার কত লিখতে পারি, 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার 3 তে কত আছে, 10 টু দি পাওয়ার -6 গ্রাম আছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি, 10 টু দি পাওয়ার 3 তে থাকে 10 টু দি পাওয়ার 6, সরি 10 টু দি পাওয়ার -6 বা মাইক্রোগ্রামে। তাহলে 10 টু দি পাওয়ার 6 এ কত, 10 টু দি পাওয়ার 6 এ কত আসবে, 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে 10 টু দি পাওয়ার 3 এত গ্রাম ইকুয়াল টু কত আসবে, এটা গেল, তাহলে 10 টু দি পাওয়ার -3 এত গ্রাম পাওয়া যাবে। এটাই হচ্ছে, এটাকে আমরা বলবো ppm। এবার যদি ppb হয়, ppb তখন কি আসবে, তখন জাস্ট এটা 10 টু দি পাওয়ার 9 আসবে এবং এই ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 9 হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে কত, ইকুয়াল টু হয়ে যাবে তখন এটা হয়ে যাবে 1। তাহলে 1 হচ্ছে ppb আর ppm হচ্ছে 10 টু দি পাওয়ার -3 হচ্ছে ppm। এইভাবে যে কোনো দ্রবণের আমরা শক্তি মাত্রা নির্ণয় করতে পারি। ওকে, এবার জাস্ট কয়েকটা একটু কনভার্সন, যেটা খুব পরবর্তীকালে কাজে লাগবে, কনভার্ট করা, একটা থেকে আরেকটা রূপান্তর কি করে করা হয়। ধরা যাক তোমাকে বলা হলো 10% সালফিউরিক অ্যাসিড H2SO4 ওয়েট পার ভলিউম এককে দেওয়া আছে, দ্রবণের মাত্রা নরমালিটিতে কত, ঠিক আছে? তাহলে কিসে দেওয়া আছে, ওয়েট পার ভলিউমে দেওয়া আছে, কিসে বের করতে হবে, নরমালিটিতে বের করতে হবে। প্রথমে নরমালিটির সংজ্ঞাটা একটু মনে করে নেবেন। নরমালিটির সংজ্ঞা হচ্ছে 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলবো ওই দ্রবণের নরমাল মাত্রা। তাহলে 1000 ml দ্রবণের মধ্যে, তাহলে দেখো 1000 ml দ্রবণের মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক, এখানে 10% সালফিউরিক অ্যাসিড ওয়েট পার ভলিউমে আছে। তাহলে ওয়েট পার ভলিউমের অর্থ কি না, 100 ml দ্রবণে 10 গ্রাম H2SO4 আছে, ঠিক আছে? তাহলে 100 ml দ্রবণে আছে 10 গ্রাম,
আমার কত লাগবে এখানে 1000 ml, তাহলে 1000 ml দ্রবণে কতটা থাকবে 10 into 1000 divided by 100 equal to 100 grams of H2SO4 থাকবে। কততে 1000 ml। এটা গ্রাম পাওয়া গেল, কিন্তু যে দ্রাবটা দেওয়া আছে সেটা কি সালফিউরিক অ্যাসিড। কি বের করব নরমাল মাত্রা। কিভাবে বের করব 1000 ml দ্রবণে যত আছে তাকে আমরা তার তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দেব। সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কত 49, তাহলে 100/49 এত নরমাল H2SO4। ওকে, এইভাবে আমরা এটাকে বের করতে পারি। ওকে, এটা যদি উল্টো হয় তাহলে কি রকম হবে? ধরা যাক এরকম একটা উদাহরণ দেওয়া আছে, 0.2 নরমাল H2SO4 দ্রবণের মাত্রাকে শতকরাতে পরিণত করতে হবে। ওকে, তখন কিভাবে নির্ণয় করব? দেখো 0.2 নরমাল মানে কি? 0.2 নরমাল আছে 1000 ml দ্রবণে 0.2 গ্রাম তুল্যাঙ্ক সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে 1000 ml দ্রবণে 0.2 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4, রাইট? তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 থেকে যদি আমি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? 0.2 multiplied by 49 এত গ্রাম H2SO4, অর্থাৎ এটাকে আমি 49 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। দিলে কত আসবে? দিলে আসবে 9.8। ওকে, 9.8 গ্রাম H2SO4 এর মধ্যে পাওয়া যাবে। এবার এটা আলটিমেটলি 1000 ml দ্রবণের মধ্যে কিন্তু আছে। তাহলে আমি যদি 1000 ml দ্রবণ না করে যদি অ্যাকচুয়ালি আমি যখন পার্সেন্টেজে নির্ণয় করব তখন কিসে আসবে 100 তে কত? তাহলে 100 ml দ্রবণের মধ্যে কতগুলো থাকবে? 100 ml দ্রবণের মধ্যে থাকবে হচ্ছে 9.8 divided by 1000 into 100 equal to 0.98 গ্রাম। তাহলে পার্সেন্টেজে যদি নিয়ে আসি তাহলে কত আসবে? 0.98% ওয়েট পার ভলিউম H2SO4। পাশে লিখে দেবে এটা কিসে নির্ণয় করা হবে? ওয়েট পার ভলিউমে আমরা এটা নির্ণয় করেছি। ওকে, নেক্সট হচ্ছে ধরা যাক আমি যদি মোলার থেকে মোলার টু নরমাল বা নরমাল টু মোলারে কনভার্ট করতে চাই তাহলে কি করব? ধরা যাক আমি 0.1 নরমাল H2SO4 একটা দ্রবণ আছে, সেইখান থেকে আমি কনভার্ট করতে চাই মোলারিটিতে কনভার্ট করতে চাই। মোলারিটিতে এটা কত আসবে? ওকে, ফার্স্ট অফ অল এটা মানেটা আগে ভালো করে বুঝবে। সেটা হচ্ছে 1000 ml, এটা মানে কি? অ্যাকচুয়ালি 1000 ml দ্রবণে কতটা আছে? 1000 ml দ্রবণে 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক H2SO4 থাকবে, রাইট? এই যে যেটা থাকবে তত গ্রাম তুল্যাঙ্ক কিন্তু থাকছে। ভালো করে দেখবে, এই যে যেটা নরমালিটির সামনে যে গুণকটা লাগানো আছে, যে টার্মটা বসানো আছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবটা 1000 ml দ্রবণের মধ্যে উপস্থিত থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করব, 1000 ml দ্রবণে এত, তাহলে গ্রামে কত? গ্রামে হচ্ছে 0.1 multiplied by 0.1 multiplied by কত? এর তুল্যাঙ্ক 49। তাহলে 49 দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, ইকুয়াল টু কত হবে? 4.9 গ্রাম। ওকে, তাহলে 4.9 গ্রাম কততে আছে? 1000 ml দ্রবণের মধ্যে আছে। এবার মোলারের সংখ্যাটা কি? মোলারের সংখ্যাটা হচ্ছে 1000 ml দ্রবণের মধ্যে যত মোল আছে। তাহলে এটা তো পাওয়া গেল গ্রামে। এবার আমি যদি মোলে কনভার্ট করতে চাই তাহলে কি করব? 4.9 ডিভাইডেড বাই 98 এত মোল আসবে, ইকুয়াল টু এটাকে যদি তুলে দিই তাহলে 0.0
তাহলে এটাকে করলে 2, তার মানে 1/20 এত মোল। তার মানে এটা কততে আছে? 1000 ml দ্রবণের মধ্যেই আছে। তাহলে 1000 ml দ্রবণে কত আছে? 1/20 মোল। সুতরাং এই দ্রবণে মোলার মাত্রা কত দাঁড়াবে? 1/20 মোলার। ওকে, বাকিটা নেক্সট দিন।